Friends, welcome to my YouTube channel Learn English in Bengali. আজকের ক্লাসটি লেন্দি হবে, অতএব ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। স্কিপ করে দেখবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখবেন, অনেক কিছু শেখার আছে। তাছাড়া যে সমস্ত সাবস্ক্রাইবার আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই ভিডিওটি দেখবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওগুলো দেখবেন, অনেক শেখার আছে। যাই হোক, ক্লাসে আসা যাক। ইংলিশ গ্রামার এবং ভোকাবুলারির উপরে প্র্যাকটিস সেট 12। অলরেডি 11টি সেট ইংরেজি গ্রামার এবং ব্যাকরণ গ্রামার ভোকাবুলারির উপরে দেওয়া হয়েছে। আজকে সেট নম্বর 12। তো প্রথমে যেটা করতে দেওয়া আছে সেটা কি, চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ করতে হবে। 1 নম্বর দেওয়া আছে, আমরা জানি যে ভয়েস 3 প্রকার: অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস এবং কোয়াসি প্যাসিভ ভয়েস। কর্তৃবাচ্য, কর্মবাচ্য এবং কর্মকর্তৃবাচ্য। তো যাই হোক, প্রথমে যেটি দেওয়া আছে সেটি হচ্ছে আই ডিড ইট, আমি এটা করলাম। তো ভয়েস চেঞ্জের শুরুতে প্রথমে জানতে হবে টেন্স, মানে যে টেন্সে দেওয়া আছে, যে টেন্সে দেওয়া আছে সেই টেন্সের নিয়মগুলো, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার নিয়মগুলো জানতে হবে। তাহলে আই ডিড ইট, আমি এটা করলাম। তাহলে এটা পাস্ট ইনডিফিনাইটে দেওয়া আছে, যেহেতু ডিড, ডু এর পাস্ট ফর্ম ডিড, এটা থেকে বুঝতে পারছি যে এটা পাস্ট ইনডিফিনাইটে আছে। এবং এটা অ্যাক্টিভ ভয়েস, টেন্স মানে অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েসে দেওয়া আছে। তাহলে পাস্ট ইনডিফিনাইটের অ্যাক্টিভ ভয়েসের নিয়ম হচ্ছে প্রথম অবজেক্ট, তার পার্সন নাম্বার অনুযায়ী ওয়াজ বা ওয়্যার, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর বাই দিয়ে সাবজেক্ট বসাতে হয়। তো এখানে অবজেক্ট মানে প্যাসিভের নিয়ম যে প্রথমে অবজেক্ট হবে। তো এখানে অবজেক্ট কোনটি? ইট, আমি এটা করলাম। তাহলে কি করলাম? এটা। তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো ক্রিয়াপদকে, সেটাই হবে অবজেক্ট বা কর্ম। তাহলে ইট আছে, তাহলে এটার প্যাসিভ হবে কি? তাহলে পাস্ট ইনডিফিনাইটের প্যাসিভের নিয়ম প্রথম অবজেক্ট, তার পার্সন বা নাম্বার অনুযায়ী ওয়াজ বা ওয়্যার, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং বাই দিয়ে সাবজেক্ট। তাহলে ইট ওয়াজ ডান, ডু ডিড ডান, ইট ওয়াজ ডান, তারপর বাই মি। অ্যাক্টিভে আই আছে, সেটা প্যাসিভে হবে মি, আই থেকে মি। তাহলে ইট ওয়াজ ডান বাই মি, এটা হলো প্যাসিভ ভয়েস, প্যাসিভ। ইট ওয়াজ ডান বাই মি। 2 নম্বর, দ্য টিচার ইনফর্মড দ্য স্টুডেন্টস, শিক্ষক মহাশয় ছাত্রছাত্রীদেরকে ইনফর্মড অর্থাৎ জানালেন। তাহলে এটা ইনফর্মড মূল ভার্ব, এটাও পাস্ট ফর্মে দেওয়া আছে, তাহলে এটাও পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে। দ্য টিচার এটা হচ্ছে সাবজেক্ট, ইনফর্মড ভার্ব, আর দ্য স্টুডেন্টস এটা হচ্ছে অবজেক্ট, মানে কাদেরকে জানালো। তাহলে উত্তর পাচ্ছি স্টুডেন্টস, দ্য স্টুডেন্টসকে। তাহলে এটাও পাস্ট ইনডিফিনাইট, তাহলে উত্তরটি হবে কি? দ্য স্টুডেন্টস, দ্য স্টুডেন্টস। এটা অবজেক্ট হলো, এটা থার্ড পারসন প্লুরাল ফর্মে আছে, সেহেতু পাস্ট ইনডিফিনাইটের নিয়ম অনুযায়ী এখানে ওয়্যার বসবে, প্লুরাল যেহেতু আছে। দ্য স্টুডেন্টস ওয়্যার ইনফর্মড বাই দ্য টিচার, বাই দ্য টিচার। দ্য স্টুডেন্টস ওয়্যার ইনফর্মড বাই দ্য টিচার। ছাত্রদেরকে শিক্ষক মহাশয়ের দ্বারা জ্ঞাত করা হয়েছিল বা জানানো হয়েছিল। 3 নম্বর কি আছে? দ্য অর্ডার ওয়াজ ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট, দ্য অর্ডার ওয়াজ ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট, মানেটি হচ্ছে কি যে আদেশটি জারি করা হয়েছিল বা আদেশনামাটি জারি করা হয়েছিল সরকারের দ্বারা।
এখানে বাই দেওয়াই আছে, তাহলে এখান থেকে বুঝতে পারছি যেটা প্যাসিভ ভয়েসে দেওয়া আছে। আগেরটি প্যাসিভ, তাহলে দ্য অর্ডার ওয়াজ ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট, মানে আদেশনামাটি সরকারের দ্বারা জারি করা হয়েছে বা সরকারের দ্বারা আদেশটি বের করা হয়েছে। ইস্যু হচ্ছে জারি করা বা বের করা বা নির্গত হওয়া, যেটাকে বোঝায়। তাহলে এটা দ্য অর্ডার, এখানে অবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, সে অনুযায়ী এখানে পাস্ট ইনডিফিনাইটের নিয়ম অনুযায়ী ওয়াজ বসছে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইস্যুড, জারি করা বোঝাচ্ছে এখানে বাই দ্য গভর্নমেন্ট। তাহলে এটা প্যাসিভে দেওয়া আছে, এটাকে কি করতে হবে? অ্যাক্টিভ ভয়েস করতে হবে। তাহলে অ্যাক্টিভ ভয়েস করলে কি হবে? মানে গভর্নমেন্ট আদেশনামাটি জারি করেছিল, তাহলে দ্য গভর্নমেন্ট ইস্যুড দ্য অর্ডার, দ্য গভর্নমেন্ট ইস্যুড দ্য অর্ডার, এটা অ্যাক্টিভ ভয়েস। সরকার আদেশটি জারি করেছিলেন, দ্য গভর্নমেন্ট ইস্যুড দ্য অর্ডার। পরের সেন্টেন্স, দ্য মিস্ট্রি ওয়াজ সলভড, মিস্ট্রি মানে হচ্ছে রহস্য, আর সলভড মানে হচ্ছে সমাধান করা। রহস্যটি সমাধান করা হয়েছিল, এটাও পাস্ট ইনডিফিনাইটের প্যাসিভ ভয়েসে দেওয়া আছে। তো এখানে সাবজেক্ট যেটি, সেটা উজ্জ্ব আছে, তাহলে রহস্যটি সমাধান করা হয়েছে, তাহলে কার দ্বারা সমাধান করা হয়েছে সেটা উল্লেখ নেই। তাহলে যদি এরকম সেন্টেন্স পাওয়া যায় সাবজেক্ট উজ্জ্ব থাকে, কার দ্বারা সমাধান করা হয়েছে, সেক্ষেত্রে আমরা সাবজেক্টগুলো কখনো বাক্যের অর্থ অনুযায়ী দ্য পিপুল করতে পারি বা সামওয়ান করতে পারি বা কখনো কখনো দে করতে পারি। তাহলে এটা প্যাসিভে দেওয়া আছে, এটাকে অ্যাক্টিভ ভয়েস করতে হবে। দ্য মিস্ট্রি ওয়াজ সলভড, তাহলে উত্তরটি হবে কি? অ্যাক্টিভ ভয়েস সামওয়ান, সামওয়ান, অথবা দিতে পারি কি পিপুল, পিপুল, অথবা দিতে পারি কি দে। তাহলে এই তিনটার মধ্যে যে কোনো একটা দিলেই হবে। তাহলে সামওয়ান বা পিপল বা দে সলভড দ্য মিস্ট্রি, সলভড দ্য মিস্ট্রি, এটা অ্যাক্টিভ ভয়েস হলো। তাহলে সামওয়ান সলভ দ্য মিস্ট্রি বা দ্য পিপুল সলভ দ্য মিস্ট্রি, এখানে পিপুলের আগে দাও বসাতে পারি, দ্য পিপুল সলভ দ্য মিস্ট্রি, মানে জনগণ রহস্যটি সমাধান করেছিল অথবা তারা রহস্যটির সমাধান করেছিল। আচ্ছা, এগুলো ভয়েস চেঞ্জ হলো। এবার কি আছে? এবার হচ্ছে চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, অর্থাৎ উক্তি পরিবর্তন, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হবে বা ইনডিরেক্ট দেওয়া থাকলে সেটাকে ডিরেক্ট করতে হবে। তো এক নম্বরে দেওয়া আছে কি, গ্র্যান্ড মাস্টার সেড টু ঋষভ, গ্র্যান্ড মাস্টার অর্থাৎ ওস্তাদ খেলোয়াড় ঋষভকে বললেন কি, তাহলে সেড টু এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, গ্র্যান্ড মাস্টার এটা সাবজেক্ট, অবজেক্ট হচ্ছে ঋষভ, এটা রিপোর্টিং ভার্বের অবজেক্ট। আর ডাবল ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আর রিপোর্টিং ভার্ব কাকে বলা হয়? যে ডাবল ইনভার্টেড কমার আগে যে ভার্বটি দেওয়া থাকে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তাহলে সেড এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আচ্ছা, এবার প্রথমে সেন্টেন্স অনুযায়ী ন্যারেশন চেঞ্জ হয়। প্রথমে ধরতে হবে যেটা কোন সেন্টেন্সে দেওয়া আছে। এখানে রিপোর্টেড স্পিচটি আছে মে ইউ লিভ লং, মানেটা হচ্ছে তুমি দীর্ঘজীবী হও, তুমি অনেক দিন বাঁচো। তাহলে এটা ইচ্ছা প্রকাশ হচ্ছে। তাহলে যে সমস্ত সেন্টেন্স বা বাক্যের দ্বারা ইচ্ছা, প্রার্থনা, মঙ্গল কামনা এগুলো প্রকাশ করা হয় সেগুলোকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স। তাহলে অপটেটিভ সেন্টেন্সের এটা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হবে। আচ্ছা, সেড টু এটা রিপোর্টিং ভার্ব পাস্ট ফর্মে আছে, সেহেতু এই মেটাও যখন ইনডিরেক্ট স্পিচ হবে সেটা পাস্ট ফর্ম করে দিতে হবে, মানে মে থেকে মাইট হবে। আচ্ছা, এবার উত্তরটি হবে কি, তাহলে এটা প্রথমে ভেবে মানে বিষয়টা হচ্ছে কি যে এটার মধ্য দিয়ে যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট
সে কি বোঝাতে চাইছে। গ্র্যান্ডমাস্টার সেড টু ঋষভ, ঋষভকে বললো কি যে মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। তাহলে কি যে গ্র্যান্ডমাস্টার ঋষভের দীর্ঘজীবী কামনা করছে, ইচ্ছা করছে। তাহলে রিপোর্টিং ভার্ব যে সেড টু আছে সেটার জায়গায় এখানে আমরা ইচ্ছা প্রকাশ করছে যেহেতু বা কামনা প্রকাশ করছে সেহেতু এখানে আমরা উইশড বসাবো। তাহলে গ্র্যান্ডমাস্টার উইশড ঋষভ দ্যাট, গ্র্যান্ডমাস্টার উইশড ঋষভ দ্যাট, এবার মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। তো ইউটা কে? তুমি, তার মানে আমি, আমাকে বলছে। তাহলে ইউটা হয়ে যাবে এখানে আই। তাহলে এটা অপটেটিভ সেন্টেন্সে আছে, সেটাকে আগে আছে, সাবজেক্টের আগে দেওয়া আছে অপটেটিভের জন্য। এবার এটাকে অ্যাসার্টিভে নিয়ে আসতে হবে। তাহলে অ্যাসার্টিভ করলে প্রথমে সাবজেক্ট হবে আই, এবার মেয়ের পাস্ট ফর্ম হবে মাইট, আই মাইট লিভ লং। তাহলে গ্র্যান্ডমাস্টার উইশড ঋষভ দ্যাট, গ্র্যান্ডমাস্টার ঋষভের ইচ্ছা কামনা করেছিল কি যে সে যেন দীর্ঘজীবী হয়। উইশড দ্যাট, ও সরি, এখানে আমরা একটা জিনিস বুঝতে ভুল হয়েছিল। ঋষভ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে আছে, অর্থাৎ ইউটাকে, এই ইউটা হচ্ছে ঋষভ, ইউটা হচ্ছে ঋষভ। তাহলে ইউটাকে এই ঋষভ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে নিয়ে আসতে হবে, এখানে আই হবে না, এখানে আই হবে না। তাহলে গ্র্যান্ডমাস্টার উইশড ঋষভ দ্যাট হি মাইট, ঋষভ যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রিপোর্টিং ভার্বের অবজেক্ট, সেহেতু রিপোর্টেড স্পিচ ইউ যেটা আছে সেটা থার্ড পারসন সিঙ্গুলার হয়ে যাবে হি, হি বলতে ঋষভ। তাহলে গ্র্যান্ডমাস্টার উইশড ঋষভ দ্যাট হি মাইট লিভ লং, গ্র্যান্ডমাস্টার ঋষভের ইচ্ছা কামনা করলো যে সে যেন দীর্ঘজীবী হয় বা হোক। আচ্ছা, পরের সেন্টেন্স, দ্য টায়ার্ড চাইল্ড সেড টু ইটস মাদার, ক্লান্ত বাচ্চাটি তার মাকে বলল। এখানে ইটস, ইটস বলতে কার? ওই বাচ্চাটি। এটা দ্য চাইল্ড হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু তার পরিবর্তে এখানে ইটস বসলো। কি বলল? প্লিজ গিভ মি এ গ্লাস অফ কোল্ড ওয়াটার, দয়া করে আমাকে এক গ্লাস ঠান্ডা জল দাও। তাহলে ক্লান্ত বাচ্চাটি তার মাকে বলল যে আমাকে দয়া করে এক গ্লাস ঠান্ডা জল দাও। তাহলে এটা কোন সেন্টেন্স হচ্ছে? এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স যে সেন্টেন্সে আদেশ, উপদেশ, অনুরোধ বোঝাবে সেগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ইনডাইরেক্ট স্পিচের নিয়মটা কি হবে? প্লিজ থাকলে রিকোয়েস্টেড হবে, বাকির অর্থ অনুযায়ী রিপোর্টিং ভার্বের জায়গায় সেটা বসাতে হয়। তাহলে ক্লান্ত প্রতীকটি, ক্লান্ত বাচ্চাটি তার মাকে বলল, তাহলে এখানে অনুরোধ করলো। আর ইম্পারেটিভে কি হয়? ইনফিনিটিভ টু বসে। রিপোর্টেড স্পিচ যে ভার্ব গিভ এর আগে টু বসাতে হবে। তাহলে ক্লান্ত পথিক বাচ্চাটি তার মাকে অনুরোধ করলো। দ্য টায়ার্ড চাইল্ড, দ্য টায়ার্ড চাইল্ড রিকোয়েস্টেড ইটস মাদার, যেহেতু এখানে প্লিজ আছে অনুরোধ করছে সেহেতু রিকোয়েস্টেড আসলো, রিকোয়েস্টেড ইটস মাদার। এবার দ্যাট বসবে না, এখানে ইম্পারেটিভ সেন্টেন্স যেহেতু এখানে টু আসবে, টু গিভ। এখানে রিপোর্টেড স্পিচে মি আছে অবজেক্ট, এই মিটাকে, এই মিটা হচ্ছে বাচ্চাটি। তাহলে এখানে বাচ্চাটির জেন্ডার সে স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ সেটা বোঝা যাচ্ছে না, সেহেতু এখানে হিম বা হার আমি দুটোই রাখতে পারি, যে কোনো একটা দিব। তাহলে দ্য টায়ার্ড চাইল্ড রিকোয়েস্টেড ইটস মাদার টু গিভ হিম অথবা হার এ গ্লাস অফ কোল্ড ওয়াটার, এ গ্লাস অফ কোল্ড ওয়াটার। The tired child requested its mother to give him or her a glass of cold water.
পরের সেন্টেন্স, দ্য টিচার সেড, শিক্ষক মহাশয় বললেন, দিল্লি ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ইন্ডিয়া। দিল্লি হচ্ছে ভারতের রাজধানী শহর। আচ্ছা, এখানে একটা জানার বিষয় আছে, যদি কোনো ঘটনা, আসন্ন ঘটনা, চিরন্তন সত্য বা ঐতিহাসিক ঘটনা হয়, সেগুলোর টেন্সের পরিবর্তন হয় না। অর্থাৎ যে টেন্সে দেওয়া আছে, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তনের সময় সেই টেন্সেই রেখে দিতে হয়। তো দিল্লি ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ইন্ডিয়া, দিল্লি ভারতের রাজধানী শহর। তো এটা সত্য ঘটনা। আমাদের ভারতবর্ষর রাজধানী বা ক্যাপিটাল সিটি হচ্ছে দিল্লি। তাহলে এটা সত্য ঘটনা, তাই এটা টেন্সের পরিবর্তন হবে না। তাহলে উত্তরটি হবে কি, দ্য টিচার সেড দ্যাট, দ্য টিচার সেড দ্যাট দিল্লি ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ইন্ডিয়া। শিক্ষক মহাশয় বললেন যে দিল্লি হচ্ছে ভারতের রাজধানী শহর। এটা ইনডিরেক্ট হলো। পরের সেন্টেন্সে কি আছে, মাই ফ্রেন্ড সেড টু মি, আমার বন্ধু আমাকে বলল, ইজন্ট ইট ভেরি হট টুডে, মানে আজ কি খুব গরম নয়, মানে আজকের আবহাওয়া কি খুব গরম নয়। আমার বন্ধু আমাকে বলল, আজকের আবহাওয়া কি খুব গরম নয়। রিপোর্টেড স্পিচ, ইজন্ট ইট মানে ইজ নট ইট, এটা ইন্টারোগেটিভ নেগেটিভ ফর্মে দেওয়া আছে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তনের নিয়ম হচ্ছে যে ইফ বা হোয়েদার বসাতে হয় এবং বাক্যটি অ্যাসার্টিভে হয়। তাহলে মাই ফ্রেন্ড সেড টু মি, আমার বন্ধু আমাকে বলল, কি বলল বা কি জিজ্ঞাসা করলো, যে ইজন্ট ইট ভেরি হট টুডে, মানে আজকে কি খুব গরম নয়। তো হ্যাঁ, আজকে গরম। তো যাই হোক, তাহলে এটা নিয়ম অনুযায়ী হবে কি, মাই ফ্রেন্ড আস্কড মি, মাই ফ্রেন্ড আস্কড, যেহেতু এখানে সেড টু আছে পাস্ট ফর্ম, সেহেতু এখানে আস্কড হলো। মাই ফ্রেন্ড আস্কড মি। এবার এখানে দ্যাট হবে না, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স যেহেতু, সেহেতু এখানে ইফ বা হোয়েদার বসাতে হবে, ইফ বা হোয়েদার। তাহলে মাই ফ্রেন্ড আস্কড মি ইফ, এটা প্রেজেন্ট ইনডিফিনাইটের ইন্টারোগেটিভ নেগেটিভে দেওয়া আছে, তাহলে এটা পরিবর্তন হয়ে যাবে কি, পাস্ট ইনডিফিনাইটের অ্যাসার্টিভে পরিণত করতে হবে। তাহলে মাই ফ্রেন্ড আস্কড মি ইফ বা হোয়েদার, তাহলে ইফ বা হোয়েদার বসাতে হবে। এখানে ইট আছে, ইটটারও পরিবর্তন, ইট থাকলে হবে দ্যাট, সরি ইটই থাকবে, দিস থাকলে দ্যাট হয়। তাহলে ইফ বা হোয়েদার ইট ওয়াজ, ইন্টারোগেটিভ নেগেটিভ যেহেতু, সেহেতু ওয়াজ নট ভেরি হট, এখানে টুডে আছে, টুডে থাকলে পরিবর্তন হবে কি, দ্যাট ডে। টুডে থেকে পরিবর্তন ডিরেক্ট থেকে ইনডিরেক্টে দ্যাট ডে, দিয়ে শেষে ফুল স্টপ দিতে হবে, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেল। তাহলে মাই ফ্রেন্ড আস্কড মি ইফ বা হোয়েদার, বা ইফ বা হোয়েদার ইট ওয়াজ নট ভেরি হট দ্যাট ডে, মানে আমার বন্ধু জিজ্ঞাসা করলো যে এটা ওই দিন খুব গরম ছিল কি না। আচ্ছা, এবার পরের সেকশন, এখানে কি আছে, আন্ডারলাইন দ্য ক্লজেস অ্যান্ড আইডেন্টিফাই দেম সাচ অ্যাজ নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ অর অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে এখানে কিছু বাক্য দেওয়া আছে, সে বাক্যগুলো যেগুলো ক্লজ, সেগুলোর নিচে আন্ডারলাইন করতে হবে, সেটাকে চিনতে হবে যে সেটা নাউন ক্লজে আছে না অ্যাডজেক্টিভ ক্লজে না অ্যাডভার্বিয়াল ক্লজে। তো এক নম্বরে দেওয়া আছে কি, আই এক্সপেক্ট দ্যাট আই শ্যাল উইন দ্য প্রাইজ, আমি আশা করি যে আমি পুরস্কারটি জিতব। তাহলে আমি আশা করি, তাহলে কি আশা করি, যে দ্যাট আই শ্যাল উইন দ্য প্রাইজ, আমি যে পুরস্কারটি জিতব। তাহলে যাই হোক, আই এক্সপেক্ট এটা হচ্ছে মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, আই এক্সপেক্ট এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ।
প্রিন্সিপাল বা মেন ক্লজ। তাহলে আই এক্সপেক্ট, আমি আশা করি এটা হচ্ছে প্রিন্সিপাল বা মেন ক্লজ। আর দ্যাট আই শ্যাল উইন দ্য প্রাইজ, তাহলে আই এক্সপেক্ট এটা প্রিন্সিপাল ক্লজ হলো। আর দ্যাট আই শ্যাল উইন দ্য প্রাইজ, আমি যে পুরস্কারটি জিতব, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এবার সাবঅর্ডিনেটের ভাগ আছে। দ্যাট আই শ্যাল উইন দ্য প্রাইজ এটা সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ, এটারও ভাগ আছে। সেটা নাউন ক্লজও হতে পারে, অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজও হতে পারে, বা অ্যাডভার্বিয়াল ক্লজও হতে পারে। তাহলে এটা কোন ক্যাটাগরিতে পড়বে? আমি আশা করি, তাহলে কি আশা করি? অবজেক্ট পাচ্ছে কি? দ্যাট আই শ্যাল উইন দ্য প্রাইজ। তাহলে এই এক্সপেক্ট ভার্বের অবজেক্ট হিসাবে এটা পাচ্ছি। এক্সপেক্ট ভার্বের অবজেক্ট হচ্ছে দ্যাট আই শ্যাল উইন দ্য প্রাইজ। তাহলে কোনো ভার্বের অবজেক্ট হিসাবে যখন পাওয়া যায় সেটা হয় নাউন ক্লজ। নাউন ক্লজ। তাহলে দ্যাট আই শ্যাল উইন দ্য প্রাইজ, দ্যাট আই শ্যাল উইন দ্য প্রাইজ, এটা হচ্ছে নাউন ক্লজ। নাউন ক্লজ। নাউন ক্লজ হচ্ছে এই কারণেই, যেহেতু এক্সপেক্ট এটা ভার্ব মেন ক্লজের, এটার অবজেক্ট হিসাবে পাচ্ছি দ্যাট আই শ্যাল উইন দ্য প্রাইজ। তাই এটা হচ্ছে, তাহলে দ্যাট আই শ্যাল উইন দ্য প্রাইজ এটা হচ্ছে নাউন ক্লজ। আর আই এক্সপেক্ট আমি আশা করি, এটা হচ্ছে প্রিন্সিপাল বা মেন ক্লজ। আচ্ছা, ঠিক একই রকমভাবে 2 নম্বরটি কি আছে? সিন্ধু ইজ এ গার্ল। সিন্ধু হচ্ছে একটি মেয়ে, হোম যাকে এভরিবডি অ্যাডমায়ার্স। অ্যাডমায়ার মানে প্রশংসা করা। তাহলে সিন্ধু একজন মেয়ে যাকে প্রত্যেকে প্রশংসা করে। তাহলে এখানে মেন ক্লজ কোনটা? এখানে মেন ক্লজ হচ্ছে সিন্ধু ইজ এ গার্ল, সিন্ধু একজন মেয়ে, এটা হচ্ছে মেন ক্লজ। আর হোম এভরিবডি অ্যাডমায়ার্স, যাকে প্রত্যেকে প্রশংসা করে বা শ্রদ্ধা করে, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে হোম এভরিবডি অ্যাডমায়ার্স, যাকে প্রত্যেকে প্রশংসা করে। তাহলে হোমের আগে যে অ্যান্টিসিডেন্ট পূর্ববর্তী শব্দটি আছে গার্ল, এটা নাউন। তাহলে কোনো নাউনের যখন গুণাগুণ বা বিশেষণ পাবো আমরা, মানে নাউনের গুণাগুণ বোঝাবে, সেটা হয় কি? রিলেটিভ বা অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে হোম এভরিবডি অ্যাডমায়ার্স এটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ। তাহলে উত্তরটি পাওয়া গেল কি? সিন্ধু ইজ এ গার্ল এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। সিন্ধু ইজ এ গার্ল এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ। আর হোম এভরিবডি অ্যাডমায়ার্স, যাকে প্রত্যেকে প্রশংসা করে, এটা হচ্ছে রিলেটিভ বা অ্যাডজেক্টিভ ক্লজ। হোমটা আসছে এই গার্লের নাউনের বর্ণনা দিচ্ছে। হোম এভরিবডি অ্যাডমায়ার্স, নাউনের বর্ণনা যেখানে পাওয়া যাবে বা প্রোনাউনের বর্ণনা দিবে, সেটা হবে রিলেটিভ বা অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে হোম এভরিবডি অ্যাডমায়ার্স, এভরিবডি অ্যাডমায়ার্স এটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজ। তাহলে সিন্ধু ইজ এ গার্ল এটা হচ্ছে প্রিন্সিপাল বা মেন ক্লজ। আর হোম এভরিবডি অ্যাডমায়ার্স এটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ। পরের সেন্টেন্স, ফাদার রিটার্নড হোম, বাবা বাড়ি ফিরলেন, হোয়েন ইট স্টার্টেড টু রেন, যখন বৃষ্টি আরম্ভ হলো। তাহলে যখন বৃষ্টি আরম্ভ হলো তখন বাবা বাড়ি ফিরলেন। তাহলে এখানে মেন ক্লজ হচ্ছে কোনটা? যে ফাদার রিটার্নড হোম, বাবা বাড়ি ফিরলেন, এটা হচ্ছে প্রিন্সিপাল বা মেন ক্লজ। ফাদার
রিটার্নড হোম, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ। বাড়ি ফিরলেন, কখন ফিরলেন? হোয়েন ইট স্টার্টেড টু রেন, যখন বৃষ্টি আরম্ভ হলো। তো যখন যে বাক্যে সময় উল্লেখ করা হবে সেটাতে অ্যাডভার্ব অফ টাইম বোঝাচ্ছে, মানে সময় উল্লেখ হচ্ছে। সময় উল্লেখ থাকলে সেটা অ্যাডভার্বিয়াল ক্লজে পড়ে। তাহলে বৃষ্টি আরম্ভ হলো যখন, মানে বাবা বাড়ি ফিরলেন যখন বৃষ্টি আরম্ভ হলো। তাহলে হোয়েন ইট স্টার্টেড টু রেন, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। একটা অ্যাডভার্ব একটা সেন্টেন্সে যেভাবে কাজ করে, একটা অ্যাডভার্বিয়াল ক্লজও একটা কমপ্লেক্স সেন্টেন্সে সেই রকমই কাজ করে। তাহলে হোয়েন ইট স্টার্টেড টু রেন, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। পরের সেন্টেন্স, রাহুল হু ইজ মাই ফ্রেন্ড, রাহুল যে হয় আমার বন্ধু। হু মানে এখানে যে, আর যখন প্রশ্ন করা হয় তখন মানে হয় কে। তাহলে রাহুল হু ইজ মাই ফ্রেন্ড, রাহুল যে হচ্ছে আমার বন্ধু, ইজ এ গ্রেট পেন্টার, তিনি বিশাল এক ধরনের চিত্রাঙ্কন, মানে ছবি আঁকতে ভালো পারেন। তাহলে রাহুল যে হচ্ছে আমার বন্ধু, সে হচ্ছে কি একটা গ্রেট পেন্টার, যে ছবি আঁকে তাকে বলা হয় পেন্টার। সে বিশাল মানের একজন অঙ্কন চিত্র, মানে চিত্র যিনি আঁকেন, গ্রেট পেন্টার। তাহলে এখানে প্রিন্সিপাল ক্লজ কোনটা পাচ্ছি? যে রাহুল ইজ এ গ্রেট পেন্টার, এটা হচ্ছে মেন ক্লজ। বা রাহুল ইজ এ গ্রেট পেন্টার, এটা হচ্ছে মেন ক্লজ। আর হু ইজ মাই ফ্রেন্ড, যে হয় আমার বন্ধু, তাহলে কে, এটা তার আগে পাচ্ছি কি হু এর অ্যান্টিসিডেন্ট, এখানে পাচ্ছি রাহুল, এটা নাউন। তাহলে নাউনের গুণাগুণ বর্ণনা হচ্ছে হু ইজ মাই ফ্রেন্ড, তাহলে নাউনের বর্ণনা পাচ্ছি বা গুণাগুণ বিশ্লেষণ হচ্ছে, সেটা হবে অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ। তাহলে এখানে মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ হচ্ছে রাহুল ইজ এ গ্রেট পেন্টার, রাহুল ইজ এ গ্রেট পেন্টার, এটা প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ। আর হু ইজ মাই ফ্রেন্ড, যে হয় আমার বন্ধু, তাহলে কে, রাহুল, অ্যান্টিসিডেন্ট পূর্ববর্তী শব্দ, নাউনের বর্ণনা। আর হু ইজ মাই ফ্রেন্ড, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ। অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ। তাহলে রাহুল ইজ এ গ্রেট পেন্টার, এটা প্রিন্সিপাল বা মেন ক্লজ। আর হু ইজ মাই ফ্রেন্ড, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ। তারপরে সেকশনে কি দেওয়া হচ্ছে? ডু অ্যাজ ডিরেক্টেড, যেভাবে নির্দেশ দেওয়া হচ্ছে সেভাবে এই বাক্যগুলো করতে হবে। প্রথমে দেওয়া আছে এক নম্বরে, যে জন মিল্টন ওয়াজ এ গ্রেট পোয়েট, জন মিল্টন ছিলেন একজন মহান কবি। হি রোট প্যারাডাইজ লস্ট, তিনি প্যারাডাইজ লস্ট এটা লিখেছিলেন। এটা কি করতে বলা হচ্ছে? তাহলে এখানে দুটো সেন্টেন্স দেওয়া আছে, জন মিল্টন ওয়াজ এ গ্রেট পোয়েট, এটা একটা সেন্টেন্স, আর হি রোট প্যারাডাইজ লস্ট, তিনি প্যারাডাইজ লস্ট লিখেছিলেন। তো জয়েন ইউজিং এ রিলেটিভ ক্লজ, তাহলে এই দুটো সেন্টেন্সকে রিলেটিভ বা অ্যাডজেক্টিভ ক্লজে যোগ করতে হবে। তাহলে যোগ করলে কি করা হবে? অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ কি হয় ক্ষেত্রে, যে অ্যান্টিসিডেন্ট যেটি হয় সেটি হয় নাউন বা প্রোনাউনের গুণাগুণ বিশ্লেষণ করবে বা বর্ণনা করবে। তাহলে এখানে অ্যাডজেক্টিভ ক্লজ করলে কি পাওয়া যাবে? দি জন মিল্টন জন মিল্টন জন মিল্টন হু রট, যে লিখেছিল প্যারাডাইজ লস্ট, হু রট
জন মিল্টন who wrote Paradise Lost was a great poet. Was a great poet. তাহলে উত্তরটি হলো কি যে জন মিল্টন, এটা নাউন পেলাম। তার বর্ণনা কি দেওয়া হচ্ছে যে হু রোড প্যারাডাইজ লস্ট, যে প্যারাডাইজ লস্ট লিখেছিলেন। ওয়াজ এ গ্রেট পোয়েট, ছিলেন কি একটা মহান কবি, ছিলেন একজন মহান কবি। আচ্ছা, এটাকে আরেক ভাবেও করা যায়। তাহলে হি বলতে এই যে বাক্যটা হি বলতে কে, হি বলতে এখানে জন মিল্টনকে বোঝাচ্ছে। তাহলে এটাকে ঘুরিয়েও লেখা যায় কি যে জন মিল্টন হু ওয়াজ এ গ্রেট পোয়েট রোট প্যারাডাইজ লস্ট। আর একটা করা যায় জয়নিং জন মিল্টন who wrote Paradise Lost। তাহলে জন মিল্টন যিনি প্যারাডাইজ লস্ট লিখেছিলেন ওয়াজ এ গ্রেট, তাহলে জন মিল্টন হু ওয়াজ এ গ্রেট পোয়েট, এখানে হু ওয়াজ এ গ্রেট পোয়েট এটাকে আগে দেব। জন মিল্টন হু ওয়াজ এ গ্রেট পোয়েট, তো জন মিল্টন হু ওয়াজ এ গ্রেট পোয়েট রোট প্যারাডাইজ লস্ট, রোট প্যারাডাইজ লস্ট। তাহলে এখানে দুটো করা যায়, রিলেটিভ বা অ্যাডজেক্টিভ ক্লজ এখানে দুটো করা যায়। তো কি পাওয়া গেল একটা যে জন মিল্টন হু রোট প্যারাডাইজ লস্ট, জন মিল্টন যিনি প্যারাডাইজ লস্ট লিখেছিলেন ওয়াজ এ গ্রেট পোয়েট, তিনি ছিলেন একজন মহান কবি। আরটা করা যায় কি জন মিল্টন হু ওয়াজ এ গ্রেট পোয়েট, যিনি ছিলেন মহান কবি রোট প্যারাডাইজ লস্ট। এভাবে দুটোই করা যায়। তাহলে রিলেটিভ বা অ্যাডজেক্টিভ ক্লজে কি হবে যে অ্যান্টিসিডেন্ট অর্থাৎ লিঙ্কারের আগের যে শব্দটি সেটা হয় নাউন অথবা প্রোনাউন হবে। তাহলে হু এটা লিঙ্কার, এটা হুটা হচ্ছে লিঙ্কার, তার অ্যান্টিসিডেন্ট মানে পূর্ববর্তী শব্দ এটা নাউন জন মিল্টন, এটা প্রোনাউনও কখনো কখনো পাওয়া যায়। আচ্ছা, পরের বাক্য uneasy lies the head that wears the crown। এটার মানেটা কি? আনইজি মানে হচ্ছে অস্বস্তি ভাব, লাইজ মানে হচ্ছে থাকা, লাই মানে থাকা, আনইজি থার্ড পারসন সিঙ্গুলার, তাই ভার্বের সঙ্গে লে থেকে হচ্ছে লাইজ, পাই উঠে গেল আইএস হলো। দ্য হেড মানে অস্বস্তি ভাবটা মাথায় থাকে, যে মাথাটাই কি করে ওয়ার্স মানে পরিধান করে থাকে কি দ্য ক্রাউন মানে হচ্ছে মুকুট। তাহলে যে মাথায় মুকুট থাকে সে মাথাটা কি অস্বস্তি থাকে। এটার মানেটা হচ্ছে অন্যরকম কি যে যিনি রাজা হন বা একটা দেশের যিনি প্রধানমন্ত্রী হন বা মুখ্যমন্ত্রী হন, যিনি মালিক হন, তার উপর অনেক রেসপন্সিবিলিটি বা অব্লিগেশন থাকে, অনেক তিনি প্রতিশ্রুতি দেন, সেই প্রতিশ্রুতিগুলো তাকে পালন করতে হয়, দেশের পরিস্থিতি নজর রাখতে হয়, অর্থাৎ তার মাথার উপরে অনেক চাপ থাকে, তাই তার মাথাটা এখানে বোঝাচ্ছে যে অস্বস্তি ভাব। তাহলে একটা দেশের মাথায় যিনি প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী হন বা রাজা হন তার উপর অনেক দায়িত্ব বা রেসপন্সিবিলিটি থাকে। তাহলে এটাকে কি করতে বলা হয়েছে? মেক ইট এ সিম্পল সেন্টেন্স। এটাকে সিম্পল সেন্টেন্স করতে। তাহলে সিম্পল সেন্টেন্সের নিয়ম কি? সিম্পল সেন্টেন্সে কি হবে যে একটা মেন ক্লজ থাকবে এবং তার উপর নির্ভরশীল এক বা একাধিক সিম্পল সেন্টেন্সে মূল ভাব একটি থাকবে এবং সাবজেক্ট একটি থাকবে, বাকি ইনফিনিটিভ থাকতে পারে, অ্যাপোজিশন থাকতে পারে, তারপরে জিরান্ড থাকতে পারে, এভাবে সিম্পল সেন্টেন্স করা হয়।
কিন্তু সাবজেক্ট একটাই থাকবে এবং মূল ভার্ব একটাই থাকবে। আচ্ছা, তাহলে এটাকে uneasy lies the head that wears the crown। তাহলে একটা দেশের রাজা বা প্রধানমন্ত্রী যিনি হন তার উপর অনেক দায়িত্ব বর্তায়। তাহলে এটাকে সিম্পল সেন্টেন্স করতে হবে। তাহলে সিম্পল সেন্টেন্স করলে কি করে করা যাবে? তাহলে সিম্পল সেন্টেন্স করলে এভাবে করা যায়, দ্য হেড ওয়ারিং দ্য ক্রাউন, দ্য হেড ওয়ারিং দ্য ক্রাউন, দ্য হেড ওয়ারিং, এটা প্রেজেন্ট পার্টিসিপল করা হলো, উইয়ার মূল ক্রিয়াপদ, তার সঙ্গে আইএনজি যোগ করা হচ্ছে, দিয়ে প্রেজেন্ট পার্টিসিপল করা হচ্ছে। তাহলে দ্য হেড মানে যিনি মাথা হন, ওয়ারিং দ্য ক্রাউন যিনি মুকুট পরে থাকেন বা যিনি মালিক হন, তার মানে রাজাই হচ্ছে ওয়ারিং দ্য ক্রাউন, লাইজ আনইজি মানে থাকে কি অস্বস্তি থাকে, ওয়ারিং দ্য ক্রাউন লাইজ আনইজি, ইজি। তাহলে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এখানে সিম্পল সেন্টেন্সে যেটা বলা হলো কি সাবজেক্ট একটাই থাকবে এবং মূল ভার্ব একটাই থাকবে। তাহলে এই বাক্যটায় দ্য হেড ওয়ারিং দ্য ক্রাউন লাইজ আনইজি, তাহলে এখানে সাবজেক্ট একটাই, সেটা কি দ্য হেড, এটা হচ্ছে সাবজেক্ট। ওয়ারিং এটা ভার্ব না, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, মানে আইএনজি যোগ করা হয়েছে যেহেতু এটা পার্টিসিপল, এটা মূল ভার্ব না। আর মূল ভার্ব কোনটা? এখানে লাইজ, এটা হচ্ছে মূল ভার্ব বা মেন ভার্ব। তাহলে দ্য হেড ওয়ারিং দ্য ক্রাউন লাইজ আনইজি মানে যিনি রাজা হন তার উপর অনেক দায়িত্ব, রেসপন্সিবিলিটি, অব্লিগেটরি, এই সমস্তগুলো থাকে তার উপরে, মানে তার উপর অনেক দায়িত্ব থাকে, সেজন্য তার মাথা কি হয় অস্বস্তি বোধ হয়, এটাই স্বাভাবিক। আচ্ছা, যাই হোক পরের সেন্টেন্স কি আছে এখানে, I saw the eclipse of the moon, I saw the eclipse of the moon, I saw the eclipse of the moon, এটা কি করতে বলা হচ্ছে? আচ্ছা, মানেটা হচ্ছে কি যে আমি চন্দ্রগ্রহণ দেখেছিলাম। এটা কি করতে বলা হচ্ছে? শর্টেন দ্য সেন্টেন্স, শর্টেন মানে সংক্ষিপ্ত করা, ছোট করতে হবে, শর্টেন সংক্ষিপ্ত করা বা ছোট করা, ইউজিং দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ মুন, মুন মানে চাঁদ, এটা নাউন, তার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে কি এটার মুন নাউন, এটার অ্যাডজেক্টিভ ফর্ম করতে হবে, এক্লিপস অফ দ্য মুন, এক্লিপস হচ্ছে গ্রহণ, তাহলে এক্লিপস মানে হচ্ছে গ্রহণ অফ দ্য মুন চাঁদের, তাহলে মুনের অ্যাডজেক্টিভ কি হবে? লুনার, LUNAR, লুনার। তাহলে ছোট করে বাক্যটিকে আবার লিখতে হবে, তাহলে উত্তরটি কি হবে? আই স দ্য লুনার এক্লিপস, সংক্ষেপ হয়ে গেল। এখানে বলছে দ্য এক্লিপস অফ দ্য মুন, তখন হয়ে যাবে কি লুনার এক্লিপস, আই স দ্য লুনার এক্লিপস, আই স দ্য লুনার এক্লিপস, মানে আমি চন্দ্রগ্রহণ দেখেছিলাম, তাহলে এটা ছোট হয়ে গেল সংক্ষেপে। এক্লিপস অফ দ্য মুন, এটা ছোট হয়ে আসলো কি লুনার, মুন থেকে লুনার। আচ্ছা, পরের সেন্টেন্সে কি আছে? পরের সেন্টেন্সে আছে হি ইজ এ বয়, সে একজন বালক, ইট ইজ নোন টু অল, এটা সকলেরই জানা। এটা কি করতে বলা হচ্ছে? জয়েন ইউজিং এ নাউন ক্লজ, এটাকে নাউন ক্লজ করতে হবে। নাউন ক্লজ আর কিভাবে করা যায়? ভার্বের অবজেক্ট হতে পারে, সাবজেক্ট হিসাবে যোগ হতে পারে, তারপরে পার্টিসিপল হিসাবে করা যেতে পারে, জিরান্ড, অ্যাপোজিশন, ইনফিনিটিভ, এভাবে নাউন ক্লজ তৈরি করা হয়। তাহলে হি ইজ এ বয়, সে একজন বালক, ইট ইজ নোন টু অল, এটা সকলেরই জানা। তো এটা ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট দুভাবেই করা যেতে পারে। তাহলে ইট ইজ নোন টু অল দ্যাট, ইট ইজ known to all that he is a boy, এটা সকলেরই জানা যে সে একজন বালক। তাহলে এটা কি পাওয়া গেল? ইট ইজ নোন, নোন মানে জানা, তাহলে কি জানা?
যে দ্যাট হি ইজ এ বয়, তাহলে এটা নো ভার্বের অবজেক্ট হিসাবে পাওয়া গেল বা করা হলো। আরেকটাও করা যায় ভার্বের এই সাবজেক্ট হিসাবে, কি যে দ্যাট হি ইজ এ বয় ইজ নন টু অল, আর এটা অবজেক্ট হিসাবে আছে ইট ইজ নন টু অল দ্যাট হি ইজ এ বয়, এটা সকলের জানা যে সে একজন বালক। আরেকটা হবে এটা অবজেক্ট হিসাবে আছে, সাবজেক্ট হিসাবে করলে হবে কি যে দ্যাট হি ইজ এ বয় ইজ নন টু অল। তাহলে আরেকটা হবে কি দ্যাট হি ইজ এ বয় ইজ that he is a boy is known to all, is known to all, সে যে একজন বালক হয় সকলের জানা, এটা সাবজেক্ট হিসাবে হলো that he is a boy is known to all। আচ্ছা, পরের বাক্যে কি আছে as soon as মানে হচ্ছে যেমনই, as soon as মানে যেমনই, he went out যেমনই সে বাইরে গেল, he was struck মানে আঘাত পাওয়া, স্ট্রাইক স্ট্রাক বা স্ট্রাইকেন, তাহলে হি ওয়াজ স্ট্রাক উইথ এ থান্ডারবোল্ট। থান্ডারবোল্ট বলতে বোঝায় যে বজ্র বিদ্যুৎ, বজ্র যেটাকে বলা হয় বাজ পড়া আমরা যেটা বলি। মেক ইট নেগেটিভ, এই বাক্যটাকে নেগেটিভ নাবোধক করতে হবে। আচ্ছা, এটা আছে অ্যাফার্মেটিভে, এটাকে নাবোধক করতে হবে। তাহলে নাবোধক করলে কি হবে, মানে একই থাকবে কিন্তু গঠনটা শুধু নাবোধক হবে। তাহলে as soon as he went out he was struck with a thunderbolt, মানে যেমনই সে বাইরে বের হলো তেমনই সে বজ্র বিদ্যুতে তার উপর পড়লো, এটাকে নাবোধক করতে হবে। তাহলে নাবোধক করলে এখানে পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে। এখানে as soon as আছে, তাহলে আমি সেটাকে করব কি নো সুনার দিয়ে। তো নো সুনার যখনই থাকছে, নো মানে নাবোধক চলে আসছে, নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে নো সুনার হ্যাড হি, এটা পাস্ট পারফেক্টে করতে হবে। তাহলে নো সুনার যখন ব্যবহার করব তখন হ্যাড বসবে সাবজেক্টের আগে। তাহলে নো সুনার হ্যাড হি, পাস্ট পারফেক্ট যেহেতু, তাহলে এবার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে হ্যাড হি, নো সুনার হ্যাড হি গন আউট। এবার নো সুনার ব্যবহার করলে প্রথম সেন্টেন্স বা পাস্ট পারফেক্ট যে টেন্সটা হলো তারপরে দেন বসাতে হয়। তাহলে নো সুনার হ্যাড হি গন আউট দেন, এবার পরের বাক্যটি বসাতে হবে দেন হি ওয়াজ স্ট্রাক, দেন হি ওয়াজ স্ট্রাক উইথ এ থান্ডারবোল্ট। তাহলে এখানে নো সুনার ব্যবহার করা হলো, এটাতে এটা নেগেটিভ হয়ে গেল। তাহলে কি হলো যে মানে একই থাকলো, as soon as he went out he was struck with a thunderbolt, মানে যেমনই সে বাইরে বের হলো সে বজ্রের দ্বারা আঘাত পেল। আর এটার মানেও তাই যে নো সুনার হ্যাড হি গন আউট, নো সুনার ব্যবহার করলে দেন ব্যবহার করতে হয়, এখানে দেন ব্যবহার করা হয়েছে। যেমনই সে, তাহলে নো সুনার হ্যাড হি গন আউট যেমনই সে বাইরে বের হলো, দেন হি ওয়াজ স্ট্রাক উইথ এ থান্ডারবোল্ট, মানে বাজে সে আঘাতপ্রাপ্ত হলো, মানে তার উপর বাজ পড়ল এক কথায়। তাহলে দুটো সেন্টেন্সের মানে একই, শুধু গঠনটি নেগেটিভ হলো। প্রথম কার্ডটি অ্যাফার্মেটিভে আছে আর এটা যেটা করা হলো এটা হলো নেগেটিভ। আচ্ছা, পরের বাক্যে কি আছে হি টুক হিজ লাঞ্চ, সে তার দুপুরের খাবার খেলো। হি স্টার্টেড ফর দ্য স্কুল, তারপরে সে স্কুলের উদ্দেশ্যে রওনা হলো। এটাকে কি করতে হবে, দুটো বাক্যকে জয়েন ইনটু এ সিম্পল সেন্টেন্স। এটাও তাই, সিম্পল সেন্টেন্স মানে সরল বাক্য, সাবজেক্ট একটা থাকবে এবং মূল ভার্ব একটা থাকবে। তাহলে কিভাবে করব, এটা প্রেজেন্ট পার্টিসিপল করে করব। প্রেজেন্ট পার্টিসিপল কিভাবে করা হয়, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে প্রেজেন্ট পার্টিসিপল করা হয়। তাহলে দুপুরের খাবার খেয়ে সে স্কুলের উদ্দেশ্যে রওনা হলো। দুপুরের খাবার খেয়ে সে স্কুলের উদ্দেশ্যে রওনা হলো। তাহলে টেকিং হিজ, এবার প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে টেকিং হিজ লাঞ্চ হি স্টার্টেড ফর দ্য স্কুল। টেকিং, কোন ক্রিয়াপদের শেষে যদি ই থাকে তার সঙ্গে আইএনজি যোগ করার সময় ইটা উঠে পড়ে। তাহলে টেকিং হিজ লাঞ্চ, মানে দুপুরের খাবার খেয়ে, হি
স্টার্টেড ফর দ্য স্কুল, সে স্কুলের উদ্দেশ্যে রওনা হলো। তাহলে এটা সিম্পল হলো, কারণ মূল ভাব এখানে সাবজেক্ট অ্যাক্টিভ আছে কি হি, মানে সে, আর মূল ভাব একটাই আছে কি স্টার্টেড। আর টেকিং এটা ভাব না, এটা পার্টিসিপল হয়ে গেল, পার্টিসিপল। খেয়ে আইএনজি যোগ করে প্রেজেন্ট পার্টিসিপল করা হলো। আচ্ছা, পরের সেন্টেন্স, আই মুভড মাই হেড অ্যাসাইড, আমি আমার মাথা সরিয়ে নিলাম। আই ওয়ান্টেড টু এসকেপ ফ্রম দ্য ব্লো, মানে আমি চেয়েছিলাম এসকেপ ফ্রম মানে পালিয়ে যাওয়া, আর ব্লো হচ্ছে আঘাত, একটা আঘাত, মানে আমি আঘাত থেকে মুক্তি পেতে চেয়েছিলাম। এটা কি করতে বলা হচ্ছে, তাহলে আমি আমার মাথা সরিয়ে নিলাম, এটা একটা বাক্য। আর আই ওয়ান্টেড টু এসকেপ ফ্রম দ্য ব্লো, আমি বিস্ফোরণ বা আঘাত থেকে মুক্তি পেতে চেয়েছিলাম বা পালিয়ে যেতে চেয়েছিলাম, এটা একটা বাক্য। জয়েন ইনটু এ সেন্টেন্স বিগিনিং উইথ অ্যাজ, মানে এই দুটোকে একটা সেন্টেন্স করতে হবে, কিন্তু শুরুতে অ্যাজ দিয়ে শুরু করতে হবে। তাহলে অ্যাজ দিয়ে শুরু করলে কিরকম হবে বাক্যটি, এটা অ্যাডভার্বিয়াল ক্লজে আসবে, যে যেমনই, মানে অ্যাজ মানে যেহেতু, অ্যাজ মানেটা বোঝাবে কি যেহেতু। তাহলে যেহেতু আমি আঘাত বা বিস্ফোরণ থেকে মুক্তি পেতে চেয়েছিলাম বা পালিয়ে যেতে চেয়েছিলাম, আমি আমার মাথা সরিয়ে নিলাম। তাহলে উত্তরটি হচ্ছে যে অ্যাজ আই ওয়ান্টেড টু এসকেপ ফ্রম দ্য ব্লো, এবার একটা কমা দিতে হবে, কমা ব্যবহার করতে হবে। তাহলে অ্যাজ আই ওয়ান্টেড টু এসকেপ ফ্রম দ্য ব্লো, তারপরে এবার আই মুভড মাই হেড অ্যাসাইড, আই মুভড মাই হেড অ্যাসাইড, এটা অ্যাডভার্বিয়াল ক্লজে হলো রিজন হিসাবে বা কারণ হিসাবে। পরের সেন্টেন্স, রাধিকা ইজ এ গুড সিঙ্গার, রাধিকা একজন ভালো গায়ক, এটা একটা বাক্য। সি ইজ অলসো এ গুড ড্যান্সার, তিনি একজন ভালো মানে ড্যান্সার, নৃত্যশিল্পীও বটেন। তাহলে রাধিকা একজন ভালো গায়ক এবং নৃত্যশিল্পী, এটাকে কি করতে হবে, দুটো বাক্যকে জয়েন ইউজিং নট অনলি বাট অলসো। নট অনলি বাট অলসো এটার মানে বোঝায় কি কেবলমাত্র এটা না, বাট অলসো মানে আরেকটিও আছে। নট অনলি মানে কেবলমাত্র এটা না, বাট অলসো তাছাড়া আরেকটিও আছে, এটার মানেটা হচ্ছে তাই। তো নট অনলি বাট অলসো এটা দিয়ে এই দুটো সেন্টেন্সকে যুক্ত করতে হবে। তাহলে উত্তরটি হবে কি, রাধিকা ইজ নট অনলি এ গুড সিঙ্গার but also a good dancer. Radhika is not only a good singer but also a good dancer. Radhika is not only a good singer but also a good dancer. বাট অলসো এ ড্যান্সার বা গুড ড্যান্সার। তাহলে এখানে নট অনলি ব্যবহার করা হলো প্রথম বাক্যে, আর পরের বাক্যে এখানে বাট অলসো। তাহলে নট অনলি বাট অলসো এর মানেটা হবে কেবলমাত্র এটা না, এটা ছাড়াও আরেকটিও আছে, এইভাবে এটা করতে হয়। তো আজকের ক্লাস এ পর্যন্তই। আজকের ক্লাস অনেকটা লেন্দি হয়ে গেল। তো একটা কথা বলে রাখি, ক্লাস করতে গিয়ে যদি আমার ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা ক্ষমা করবেন। আর কমেন্ট বক্সে আপনাদের মতামত বা আমার যে ভুল ভ্রান্তি যদি হয়ে থাকে সেগুলো কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি সেগুলো সংশোধন করার চেষ্টা করব। তাছাড়া বলি যে আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনারা আপনাদের মতামত প্রকাশ করবেন। ভালো লাগলে একটা করে লাইক দেবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যদি পছন্দ হয়, এবং বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে রাখবেন। অর্থাৎ এরকম ভিডিও, এডুকেশনাল ভিডিও যদি দিয়ে থাকি, যখন দিব তখন আপনারা নোটিফিকেশনটি পাবেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।